এটি এমন এক সুপারহিরোর গল্প যে মানুষের উপকার করার চেয়ে ক্ষতি বেশি করে। সাধারণত অন্য সুপারহিরোরা যখন মানুষের সাহায্য করে তখন মানুষ তাদের প্রশংসা করে, কিন্তু এই সুপারহিরো একেবারেই আলাদা। সে যখন কাউকে সাহায্য করে তখন উল্টো মানুষের গালিই শুনতে হয়। আর সে একমাত্র এমন সুপারহিরো যাকে দেখলে মানুষ খুশি হওয়ার বদলে বিরক্তই হয়ে যায়। গল্পের শুরুতে দেখা যায় কয়েকজন গুন্ডা পুলিশের গাড়ি থেকে চুরি করে পালাচ্ছে, আর এই খবরটি প্রতিটি টিভি চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছে। এদিকে রাস্তার পাশে আমরা এক মাতাল লোককে দেখতে পাই যে মদের নেশায় বেহুশ হয়ে আছে। এই মাতাল লোকটাই হলো এই শহরের সুপারহিরো, যার নাম হচ্ছে হ্যানকক। এই মাতালের কোনো পরিবার নেই, এমনকি থাকার জন্য কোনো বাড়িও নেই। যেখানে একটু জায়গা পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটি বাচ্চা তার কাছে আসে এবং তাকে তুলে বলে, এই মাতাল, তোমার চোখে কিছু দেখা যায় না? সামনে টিভিতে কি চলছে দেখো। হ্যানকক যখন সামনে থাকা টিভিতে তাকায় তখন সেখানে সেই গুন্ডাদের খবরই চলছিল, যারা চুরি করে পুলিশের কাছ থেকে পালাচ্ছে। এটা দেখে হ্যানকক বাচ্চাটিকে বলে, আমি তোমাদের বাঁচানোর দায়িত্ব নিয়ে নিয়ে যাও এখান থেকে। হ্যানককের এ কথায় বাচ্চাটি কষ্ট পায় এবং যাওয়ার আগে তাকে মাতাল বলে চলে যায়। আর এ নাম শুনেই হ্যানককের মাথা গরম হয়ে যায়, কারণ পুরো শহরের মানুষ তাকে মাতাল বলে ডেকে বিরক্ত করে। এরপর হ্যানকক সানগ্লাস পরে এবং মদের বোতল হাতে তুলে নেয়। যে বেঞ্চে সে বসেছিল সেটি ভেঙে দিয়ে সে আকাশে উড়ে যায়। উড়তে উড়তে সে সরাসরি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে চোরেরা পুলিশের কাছ থেকে পালাচ্ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগেই হ্যানকক অনেক ক্ষতি করে ফেলে। এরপর সে উড়ে গিয়ে সরাসরি চোরদের গাড়ির ভেতরে বসে পড়ে। চোরেরা হ্যানকককে দেখেই তার ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সেই গুলির কোনো প্রভাবই হ্যানককের ওপর পড়ে না। তবে সেই গুলির কারণে তার মদের বোতল এবং সানগ্লাস ভেঙে যায়। এতে হ্যানকক অনেক বেশি রেগে যায়। তারপর সে গাড়ির নিচে নিজের পা ঢুকিয়ে রাস্তার অনেক ক্ষতি করে গাড়িটিকে থামিয়ে ফেলে। এটা দেখে গুন্ডারাও রেগে যায় এবং হ্যানককে বলে, তুমি এক নাম্বারের মাতাল। একথা শুনতেই হ্যানককের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয়ে চোরদের গাড়িটিকে আকাশে তুলে পড়ে এবং সেটিকে একের পর এক কয়েকটি বিল্ডিং এর সাথে ধাক্কা মারে। এতে বিল্ডিংগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। শেষে সে গাড়িটিকে আকাশে নিয়ে গিয়ে একটি টাওয়ারের সাথে আটকে দেয়। এত ধ্বংসযজ্ঞ করার পর হ্যানকক সেখান থেকে চলে যায়। এরপর টিভির খবরে একজন রিপোর্টার জানায় হ্যানকক চোরদের ধরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বিল্ডিং ভেঙে প্রায় $90 লাখ ক্ষতি করেছে। এ কারণে মানুষ হ্যানককের ওপর খুবই রেগে যায় এবং তাকে গালাগালি করতে শুরু করে। অন্যদিকে একটি বারে বসে হ্যানকক টিভিতে এসবই দেখছিল, কিন্তু মানুষ তাকে গালি দিচ্ছে এটা নিয়ে তার কোনো চিন্তা ছিল না। বরং সে নির্লজ্জের মতো মানুষের গালিগুলোই শুনছিল, কারণ এসব শুনতে শুনতে সে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে। পরের দিন আমরা একটি রেল লাইনের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় এক ব্যবসায়ীর গাড়ি একেবারে রেল লাইনের মাঝখানে আটকে যায়, কারণ তার সামনে ও পিছনে দুদিকেই অনেক গাড়ি দাঁড়িয়েছিল। একই সঙ্গে তার গাড়িটিও স্টার্ট নিচ্ছিল না, ফলে সে ব্যবসায়ী মাঝখানেই আটকা পড়ে যায়। এদিকে একটি ট্রেন দ্রুত গতিতে তার দিকেই এগিয়ে আসতে থাকে। তখন সে ব্যবসায়ী বুঝতে পারে আর কেউ এখন তাকে বাঁচাতে পারবে না, কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় হ্যানকক। হ্যানকক একটি শক্ত পিলারের মতো ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটি হ্যানককের কোনো ক্ষতিই করতে পারে না, বরং হ্যানকক ট্রেনের সামনের অংশ চূর্ণ বিচূর্ণ করে এক ধাক্কায় সেটিকে থামিয়ে দেয়। এরপর হ্যানকক ট্রেনের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর যখন হ্যানকক মানুষের প্রশংসা পাওয়ার আশায় বাহিরে আসে, তখন মানুষ প্রশংসা না করে উল্টো তাকে নানা কথা বলতে শুরু করে। কারণ হ্যানকক একজন মানুষের জীবন বাঁচিয়েছে ঠিকই, কিন্তু সে যে ট্রেনটিকে থামিয়েছে সে ট্রেনের সঙ্গে যুক্ত সবগুলো বগি একের পর এক ধাক্কা খেতে খেতে রেল লাইন থেকে ছিটকে পড়েছে। এ কারণে সবাই হ্যানকককে দোষ দিতে শুরু করে। তারা বলতে থাকে, তুমি একটা মাতাল, দেখো তোমার কারণে কত বড় ক্ষতি হয়ে গেছে, আমাদের তোমার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু হ্যানককের এসব কথায় কোনো পার্থক্যই হয় না। সে নির্লজ্জের মতো সবার কথা শুনতে থাকে। ঠিক তখনই সে ব্যবসায়ী সেখানে আসে, যার জীবন হ্যানকক বাঁচিয়েছিল। এ লোকটির নাম রয়। সে হ্যানককের সঙ্গে হাত মিলিয়ে তাকে ধন্যবাদ জানায়, কারণ হ্যানকক তার জীবন বাঁচিয়েছে। রয় তখন সবাইকে বলে, আমারও একটি পরিবার আছে, আর যদি হ্যানকক না থাকতো তাহলে আমি আর কখনোই আমার পরিবারের কাছে ফিরে যেতে পারতাম না। এ পুরো ভিড়ের মধ্যে একমাত্র রয়ই ছিল যে হ্যানককের জন্য খুশি ছিল, কারণ হ্যানককের জন্যই সে আজ বেঁচে আছে। এরপর সবাই হ্যানকককে খারাপ কথা বলে সেখান থেকে চলে যায়। তারপর রয় হ্যানকককে বলে, আমার গাড়ি স্টার্ট হচ্ছে না, তুমি কি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? হ্যানকক বলে, হ্যাঁ, কেন নয়। এরপর হ্যানকক গাড়িটিকে আকাশে তুলে একটি বিমানের মতো উড়িয়ে নিয়ে যায় এবং নিজের স্টাইলে সরাসরি রয়ের বাড়ির সামনে গিয়ে ল্যান্ড করে। বাড়িতে পৌঁছানোর পর রয়ের ছেলে তার বাবাকে জিজ্ঞেস করে, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়িতে এলে কিভাবে?
রয় তার ছেলেকে বলে আজ আমি খুব শর্টকাট রাস্তা দিয়ে এসেছি। এরপর রয় হ্যানককের দিকে ইশারা করে তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি এ লোককে চেনো? তখন রয়ের ছেলে বলে হ্যাঁ এটা হ্যানকক। রয়ের ছেলে হ্যানকককে দেখে খুব খুশি হয়ে যায় কারণ সে হ্যানককের অনেক বড় ভক্ত। কিন্তু রয়ের স্ত্রী হ্যানকককে দেখে মোটেও খুশি হয় না। সে বলে এই সেই লোক যে শহরে ভাঙচুর করে এবং মানুষের ক্ষতি করে। তখন রয় তার স্ত্রীকে বলে আজ হ্যানকক আমার জীবন বাঁচিয়েছে, আর যদি সে না থাকতো তাহলে আমি আর বেঁচে থাকতাম না। এরপর তারা সবাই টেবিলে খাবার খেতে শুরু করে। ঠিক তখনই রয়ের ছেলে যে হ্যানককের সবচেয়ে বড় ভক্ত হ্যানকককে বলে আমাদের গলিতে একটি ছেলে আছে যে আমাকে প্রতিদিন বিরক্ত করে। তখন হ্যানকক রয়ের ছেলেকে বলে তুমি ওই ছেলেটার কথায় বেশি মনোযোগ দিও না, বরং সরাসরি দুই পায়ের মাঝখানে জোরে লাথি মারবে। এরপর সে আর কখনো তোমাকে বিরক্ত করবে না। এই কথা শুনে রয়ের স্ত্রী কাইরেন হ্যানকককে বলে এটা একটা বাচ্চা ছেলে, তাকে এসব কথা শেখাবে না। খাওয়া শেষ হওয়ার পর হ্যানকক সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন রয় হ্যানকককে বোঝায় আমি চাই মানুষ তোমাকে সম্মান করুক কারণ তোমার কাছে সুপার পাওয়ার রয়েছে, আর তুমি চাইলে এগুলো ভালো কাজে ব্যবহার করতে পারো। আমি চাই মানুষ তোমাকে খারাপ কথা বলে নয় বরং ভালো কাজের জন্য মনে রাখুক, আর এ কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর যাওয়ার আগে রয় হ্যানকককে নিজের কার্ডটি দিয়ে বলে যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে আমাকে ফোন করো। এরপর হ্যানকক সেখান থেকে চলে যায়। রাতে রয়ের স্ত্রী তাকে বলে তোমার এই মাতালের সাহায্য করার এত চিন্তা কেন? পুরো শহরের কেউ তাকে পছন্দ করে না, আর তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে মানুষ তোমাকেও খারাপ চোখে দেখবে। কিন্তু রয় বলে হ্যানকক কোনো খারাপ মানুষ নয়, শুধু তাকে একটু পরিবর্তন করা প্রয়োজন আছে। অন্যদিকে দেখা যায় হ্যানকক এখনো রয়ের বাড়ির ছাদের ওপরে ছিল, সে আসলে এখনো সেখান থেকে যায়নি। সে নিচে রয় এবং তার স্ত্রী কি বলছে সেটা শুনতে থাকে। তাদের কথা শুনে হ্যানকক অনেক কষ্ট পায় কারণ সে বুঝতে পারে মানুষ তাকে নিয়ে খুব খারাপ ধারণা পোষণ করে। একই সঙ্গে হ্যানকক এটাও বুঝতে পারে যে রয়ের স্ত্রী ভালো মানুষ নয়, কিন্তু রয় একজন ভালো মনের মানুষ। তাই হ্যানকক সিদ্ধান্ত নেয় সে এখন থেকে নিজেকে পরিবর্তন করবে। যারা তাকে খারাপ কথা বলে তাদের চোখে সে নিজেকে একজন সত্যিকারের হিরো হিসেবে প্রমাণ করবে। পরের দিনই হ্যানকক আবার রয়ের বাড়িতে যায়। সেখানে গলির মধ্যে একটি ছেলে তাকে মাতাল বলে ডাকে। তখন হ্যানকক সেই ছেলেটিকে জিজ্ঞেস করে তোমার নাম কি? ছেলেটি নিজের নাম বলার পর হ্যানকক বুঝতে পারে এটা সেই ছেলে যে প্রতিদিন রয়ের ছেলেকে বিরক্ত করে। তখন হ্যানকক ছেলেটিকে বলে আরেকবার আমাকে মাতাল বলে দেখাও। ছেলেটি কোনো ভয় না পেয়ে আবার হ্যানকককে মাতাল বলে ডাকে, আর সঙ্গে সঙ্গেই হ্যানকক তাকে আকাশের অনেক উপরে চড়ে দেয়। এত উপরে চড়ে দেয় যে ছেলেটি আকাশে প্রায় অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই সেখানে রয় এসে উপস্থিত হয়। সে হ্যানকককে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে? হ্যানকক বলে কিছু না। ঠিক তখনই আকাশ থেকে ছেলেটি দ্রুত নিচে পড়তে শুরু করে। হ্যানকক তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে দেয়। এরপর আকাশে ওড়ার অভিজ্ঞতা পাওয়ার পর ছেলেটি কাঁদতে কাঁদতে মামা বলতে বলতে বাড়ির দিকে চলে যায়। তখন রয় হ্যানকককে জিজ্ঞেস করে তুমি কি এই বাচ্চাটিকে আকাশে উড়িয়েছিলে? হ্যানকক উত্তর দেয় না, এই বাচ্চাটাই বারবার আমাকে বলছিল যে তাকে আকাশে ঘুরিয়ে আনতে। আমি তাকে বুঝিয়েছিলাম বাবা আকাশে ঘুরতে যেও না, এতে তোমার আঘাত লেগে যেতে পারে, কিন্তু সে আমার কথা শোনেনি। তখন আমি ভাবলাম কেন না বাচ্চাটাকে কিছু সময়ের জন্য আকাশে ঘুরিয়ে আনি। এরপর তারা দুজন বাড়ির ভেতরে চলে আসে। রয় হ্যানকককে বলে তুমি একজন ভালো মানুষ, তুমি মানুষের সাহায্য করো, কিন্তু সাহায্যের বিনিময়ে মানুষ তোমাকে গালি দেয়। তখন হ্যানকক বলে হ্যাঁ আমি মানুষের সাহায্য করি, কিন্তু এখনকার দিনে ভালো কাজের কোনো মূল্য নেই। আজ পর্যন্ত তোমাকে ছাড়া আমি যাদের সাহায্য করেছি তারা সবাই আমাকে গালিই দিয়েছে। তখন রয় তাকে বলে তোমার মানুষের সাহায্য করার কাজটা ভালো, কিন্তু সাহায্য করার পদ্ধতিটা একটু বল। এরপর রয় হ্যানকককে একটি ভিডিও দেখায়। সে ভিডিওতে দেখা যায় হ্যানককের কাপড় ছাড়া এবং সে একটি দোকান থেকে আইসক্রিম চুরি করে খাচ্ছে, আর সেখানে থাকা সব বাচ্চারা তাকে দেখে হাসছে। তখন রয় হ্যানকককে বোঝায় তোমার এমন কাজ করা উচিত হয়নি, কারণ তুমি যখন এমন কোনো কাজ করো তখন মানুষের চোখে তোমার সম্মান কমে যায়। তখন হ্যানকক বলে এটা কবের ভিডিও, আমার তো মনেই নেই। এরপর রয় তাকে আরেকটি ভিডিও দেখায়। সে ভিডিওতে দেখা যায় একটি বিশাল বড় তিমি মাছ পানির বাহিরে মাটিতে উঠে এসেছে। সবাই মিলে তিমিটির গায়ের মধ্যে পানি ঢেলে তাকে বাঁচানোর চেষ্টা করছে যাতে সে আবারও সমুদ্রে ফিরে যেতে পারে। কিন্তু ঠিক তখনই সেখানে হ্যানকক আসে। শেষে বিশাল তিমিটিকে লেজ ধরে তুলে সমুদ্রে ছুঁড়ে ফেলে, কিন্তু তিমিটি গিয়ে সরাসরি একটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি পুরোপুরি ভেঙে যায় এবং তিমিটিও আহত হয়। তখন হ্যানকক বলে এটা ওই নৌকার মালিকের দোষ, তার সামনে আসা উচিত হয়নি। এর উত্তরে রয় বলে ওই নৌকার মালিক তোমার বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা করেছে। এরপর রয় হ্যানকককে বোঝায় তুমি মানুষের সমস্যার সমাধান করার চেয়ে সমস্যা তৈরিই করো বেশি, তাই মানুষ তোমাকে ঘৃণা করে। আর যদি তুমি মানুষের কাছে সম্মান পেতে চাও তাহলে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে।
যখন তারা এসব কথা বলছিল তখন টিভিতে সর্বশেষ খবর প্রচার হচ্ছিল। রিপোর্টার হ্যানকক সম্পর্কে বলছে, হ্যানকক আমাদের জীবন সহজ করার বদলে আরো কঠিন করে দিয়েছে, তাই আমাদের হ্যানককের কোনো প্রয়োজন নেই। রিপোর্টার আরও জানায়, এখন পর্যন্ত হ্যানককের বিরুদ্ধে প্রায় 600টি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত হ্যানকক কখনো থানায় যায়নি এবং আদালতেও হাজিরা দেয়নি। হ্যানকক তার সুপার পাওয়ারের ভুল ব্যবহার করছে। আসলে এটা সত্য ছিল যে হ্যানককের সামনে সরকারও অসহায় হয়ে পড়েছিল, কারণ তার কাছে এমন শক্তি ছিল যে হাজার হাজার পুলিশ মিলেও তাকে গ্রেপ্তার করতে পারতো না। কোনো পুলিশের মধ্যেই এত সাহস ছিল না যে হ্যানককের হাতে হাতকড়া পরাতে যাবে, আর যদি কেউ এমন সাহস করত তাহলে হ্যানকক তাকে মুহূর্তের মধ্যে আকাশে উড়িয়ে দিত। এই খবর শোনার পর রয়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে হ্যানকককে বলে, যদি মানুষ চায় তুমি জেলে যাও, তাহলে সেটাই করো। তুমি জেলে যাও যাতে মানুষ তোমার গুরুত্ব বুঝতে পারে। কিন্তু হ্যানকক জেলে যেতে সরাসরি অস্বীকার জানায়। তখন রয় তাকে বোঝায়, এটা শুধু কয়েকদিনের ব্যাপার, আর যদি জেল তোমার ভালো না লাগে তাহলে তুমি জেল ভেঙে বেরিয়ে আসতে পারবে, এমনিতেও তোমাকে জেল পালানো থেকে আটকাবে গে। এরপর হ্যানকক রয়ের কথা মেনে নেয়। পরের দিন হ্যানকককে জেলে পাঠানো হয়। জেলের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সব বন্দি তাকে ঘিরে দাঁড়িয়ে যায়। এইসব বন্দি হ্যানককের ওপর অনেক রেগেছিল, কারণ এই গুন্ডাদের সবাইকে হ্যানকক ধরে জেলে পাঠিয়েছে। তখন হ্যানকক এক লম্বা চওড়া বন্দিকে বলে, আমার রাস্তা ছেড়ে দাও, না হলে পরে তোমাকেই আফসোস করতে হবে। কিন্তু সে বন্দি হ্যানককের কোনো কথাই শোনে না। এরপর হ্যানকক পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট বন্দির মাথা ধরে তাকে সরাসরি সেই লম্বা চওড়া বন্দির দিকে ঠেলে দেয়। এটা দেখে বাকি সব বন্দি ভয়ে পিছিয়ে যায়। এভাবে দিন কেটে যেতে থাকে। হ্যানকক জেলে যাওয়ায় বাহিরের শহরের পরিস্থিতি খুবই খারাপ হতে শুরু করে। চারদিকে চুরি, ডাকাতি এবং অপরাধের হার অনেক বেড়ে যায়, কারণ এখন আর অপরাধীদের থামানোর মতো কেউ ছিল না। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে যে হ্যানকক যেমনই হোক না কেন তার কারণে শহরের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এরপর পরের সকালে রয় জেলে হ্যানককের সাথে দেখা করতে আসে। তারা দুজন টেলিফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু হ্যানকক রয়ের কথা ঠিকঠাক মতো শুনতে পারছিল না। তাই সে নিজের নখ দিয়ে সামনে থাকা কাজ কেটে ফেলে এবং রয়কে বলে, এখন তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। এরপর রয় হ্যানকককে বলে, তোমার 8 বছরের শাস্তি হয়েছে। এ কথা শুনে হ্যানকক রেগে যায় এবং বলে, তুমি 8 বছরের কথা বলছো? আমি এখানে একদিনও থাকবো না। তখন রয় তাকে বোঝায়, তুমি যদি এখানে সবার সঙ্গে ভালোভাবে থাকো তাহলে তোমার শাস্তি কমে যেতে পারে। কিন্তু হ্যানকক তার কথা শোনে না। সে সামনে থাকা কাচের দরজা ভেঙে নিজের সেল থেকে বাইরে বের হয়ে আসে। জেলের গার্ডরা হ্যানকককে জেলের বাহিরে যেতে দেখে, কিন্তু কারো মধ্যেই এত সাহস ছিল না যে তাকে আটকানোর চেষ্টা করবে। তখন রয় তাকে বোঝায়, তুমি একজন সুপার হিরো, তোমার জন্য ভিলেনের মতো কাজ করা মানায় না। এরপর রয় হ্যানককে বিশ্বাস করায়, তুমি চিন্তা করো না, তুমি জেলে যাওয়ার পর শহরের অপরাধের হার বেড়ে গেছে এবং ধীরে ধীরে মানুষ তোমার অভাব অনুভব করতে শুরু করেছে, তাই খুব শীঘ্রই শহরের মানুষ তোমাকে আবার চাইবে। তখন তারাই তোমাকে জেল থেকে বের করে আনবে আর তুমি একজন সুপার হিরোর মতো বাহিরে আসবে। এসব শুনে হ্যানকক রয়ের কথা মেনে নেয়। এরপর এভাবে জেলে থাকতে থাকতে হ্যানককের অনেক দিন কেটে যায়। একদিন যখন জেলের বন্দিরা বাস্কেটবল খেলছিল তখন হ্যানকক তাদের কাছে আসে এবং বলে, আমিও তোমাদের সঙ্গে বাস্কেটবল খেলতে চাই। এরপর হ্যানকক অনেক দূর থেকে বল চড়ে সরাসরি বাস্কেটে ঢুকিয়ে দেয়। এটা দেখে বন্দিরা চিন্তায় পড়ে যায় যে এখন তার কাছ থেকে বল কেড়ে নেবে কিভাবে। এরপর হ্যানকক অনেক দূর থেকে বারবার সরাসরি বাস্কেটে বল ঢুকিয়ে ম্যাচ জিতে যায়। সন্ধ্যায় রয় আবারও হ্যানককের সাথে দেখা করতে জেলে আসে। এবার রয় হ্যানকককে ভালো মানুষ হওয়ার উপায় শেখাতে শুরু করে। সে হ্যানকককে বলে, যখন কেউ কোনো ভালো কাজ করবে তখন তুমি তাকে বলবে যে তুমি ভালো কাজ করছো। হ্যানকক কথাটি মনে রাখার জন্য সে বারবার বলতে থাকে, তুমি ভালো কাজ করছো, তুমি ভালো কাজ করছো। অন্যদিকে টিভিতে দেখানো হয় হ্যানকক জেলে যাওয়ার পর শহরের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, সবাই অনেক সমস্যায় পড়েছে। এখন অনেক মানুষের ধারণা হ্যানকক যদি জেলের বাহিরে থাকতো তাহলে অপরাধের হার নিয়ন্ত্রণে থাকতো। পরের দিন হ্যানকক যখন জেলের বন্দীদের সঙ্গে বাস্কেটবল খেলছিল তখন বলটি জেলের বাহিরে চলে যায়। হ্যানকক বলটি আনার জন্য জেল থেকে বাহিরে লাফ দেয়। এটা দেখে গার্ড এবং বন্দীরা বুঝতে পারে যে হ্যানকক এখন চাইলে আর জেলে ফিরে নাও আসতে পারে। তখন হ্যানককও কিছুক্ষণ চিন্তা করতে থাকে, আমি কি জেল ভেঙে পালিয়ে যাব নাকি আবারও জেলে ফিরে যাব। কিন্তু ঠিক তখনই তার রয়ের কথা মনে পড়ে যায়, আমাকে একজন ভালো মানুষ হতে হবে। তাই সে আবারও লাফ দিয়ে জেলের ভেতরে ফিরে আসে। পরের দিন যখন হ্যানকক নিজের সেলে ঘুমাচ্ছিল তখন একজন গার্ড তার কাছে আসে এবং বলে, পুলিশ কমিশনার তোমাকে ডাকছেন, কারণ পুলিশের তোমার সাহায্য দরকার। আসলে শহরের একটি ব্যাংকে চোর হামলা করেছে এবং তারা অনেক মানুষকে জিম্মি করে রেখেছে। হ্যানকক তো আগে থেকেই এ দিনের অপেক্ষায় ছিল, কখন মানুষ নিজেরাই তাকে ডাকবে এবং সে একজন হিরোর মতো জেল থেকে বের হবে। এরপর হ্যানকক আয়নার সামনে যায়, সে নিজের মুখে শেভিং ক্রিম লাগায় এবং নিজের নখ দিয়ে
একেবারে পরিষ্কারভাবে ধাড়ি কেটে ফেলে। তারপর সে রয়ের দেওয়া সে বিশেষ স্যুট পরে ব্যাংকের সামনে শক্তিশালী এক এন্ট্রি দেয়। এটাই ছিল প্রথমবার যখন হ্যানকক কোনো ক্ষতি না করে শান্তভাবে ল্যান্ড করেছিল, কারণ এর আগে যেখানে হ্যানককের আগমন হতো সেখানে কোনো না কোনো বিল্ডিং বা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতো। এবার হ্যানকক রয়ের শেখানো নিয়ম অনুযায়ী একজন পুলিশ অফিসারকে বলে, তুমি ভালো কাজ করেছো। তখন সে পুলিশ অফিসার বলে, আমি ভালো কাজ করেছি কিনা সেটা বাদ দাও, তুমি দ্রুত ব্যাংকের ভেতরে গিয়ে আটকে থাকা মানুষদেরকে বাঁচাও। আর আমাদের একজন মহিলা পুলিশ অফিসার আহত অবস্থায় চোরদের সাথে লড়াই করছে, আগে তাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসো। এরপর হ্যানকক প্রথমবারের মতো অন্য কারো কথা মেনে আহত পুলিশ অফিসারের কাছে যায়। এখানে হ্যানকক নিজেকে ভালো মানুষ দেখানোর একটু বেশি চেষ্টা করতে থাকে। সে খুব ভদ্রভাবে সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে স্পর্শ করতে পারি? তখন সে অফিসার বলে, যা করার করো, শুধু আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। এরপর হ্যানকক পাশে থাকা একটি গাড়িকে ডালের মতো তুলে ধরে গুলির হাত থেকে সে মহিলা পুলিশ অফিসারকে রক্ষা করে এবং তাকে নিরাপদে পুলিশ প্রধানের কাছে নিয়ে আসে। এরপর হ্যানকক আবারও সেখানে দাঁড়িয়ে থাকা সব পুলিশ অফিসারকে বলে, গুড জব। তারপর সে বিল্ডিং এর ভেতরে আটকে থাকা মানুষদেরকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে বিল্ডিং এর ভেতরে দেখা যায় সেখানে মোট 4 জন গুন্ডা ছিল। তারা অনেক মানুষকে জিম্মি করে রেখেছে। 4 জন গুন্ডাই আগে থেকে বন্দুক নিয়ে প্রস্তুত ছিল, যেন কেউ ভিতরে ঢুকলেই তারা তাকে গুলি করতে পারে। কিন্তু ঠিক তখনই বিদ্যুতের গতিতে বিল্ডিং এর কাঁচ ভেঙে যায় আর হঠাৎ করে তাদের একজন সঙ্গী উধাও হয়ে যায়। বাকি 3 জন অবাক হয়ে চারদিকে দেখতে থাকে, আমাদের সঙ্গী হঠাৎ কোথায় গেল? কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই আবারও বিল্ডিং এর কাঁচ ভেঙে যায়। হ্যানকক এসে আবারও তাদের 2 সঙ্গীকে তুলে নিয়ে চলে যায়। এখন শেষ পর্যন্ত শুধু তাদের নেতা একাই বেঁচে ছিল। ঠিক তখনই হ্যানকক তার সামনে এসে দাঁড়ায়। হ্যানকককে দেখে সেই গুন্ডা প্রচন্ড রেগে যায়। সে হ্যানকককে বলে, আমি আগে থেকেই এখানে বোমা লাগিয়ে রেখেছি, তুমি যদি এক ধাপও এগিয়ে আসো তাহলে আমার হাতে থাকা রিমোটের বোতামে চাপ দেব আর এখানে থাকা সবগুলো মানুষ বিস্ফোরণে মারা যাবে। কিন্তু এই হুমকি যথেষ্ট ছিল না। সেই গুন্ডা হ্যানকককে আবার মাতাল বলে অপমান করে, আর এই নাম শুনেই হ্যানককের মাথা গরম হয়ে যায়, কারণ এই নামটি সে একদমই সহ্য করতে পারে না। তাই হ্যানকক পাশে রাখা একটি প্লেট তুলে নেয় এবং নিজের নখ দিয়ে সেটাকে ধারালো করতে শুরু করে। এরপর সে ওই গুন্ডাকে বলে, আমাকে আরেকবার মাতাল বলে ডাকো। তখন সেই গুন্ডা আবারও হ্যানকককে মাতাল বলে ডাকে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হ্যানকক ধারালো প্লেটটি সরাসরি গুন্ডাটির দিকে ছুড়ে মারে। পরের দৃশ্যে দেখা যায় ব্যাংকের বাহিরে হ্যানকক একটি কাটা হাত নিয়ে পুলিশ অফিসারের কাছে আসে। এটি ছিল গুন্ডার সেই হাত যেই হাতে সে বোমার রিমোটটি ধরেছিল। এবার প্রথমবারের মতো হ্যানকক কোনো ধরনের ক্ষতি না করে মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়। এরপর হ্যানকক আবার সেই অফিসারকে বলে, তুমি ভালো কাজ করেছ। তখন অফিসার বলে, আমি না, আজ তুমি অনেক ভালো কাজ করেছ। আজ সেখানে উপস্থিত সবাই হ্যানককের উপর অনেক খুশি হয়ে যায় এবং সবাই তার জন্য হাততালি দিতে শুরু করে। এই প্রথমবার হ্যানকক মানুষের কাছ থেকে এত সম্মান পায়। আর এই সবকিছু সম্ভব হয়েছিল শুধুমাত্র রয়ের কারণে। অন্যদিকে টিভিতে হ্যানককের জন্য মানুষের ভালোবাসা দেখে রয়ও অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে হ্যানকক, রয় এবং তার পরিবারের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। খাওয়ার সময় তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তখন রয় হ্যানকককে বলে, নিশ্চয়ই তুমি অন্য কোনো গ্রহ থেকে এসেছো, কারণ আমাদের এই পৃথিবীতে তোমার মতো এত শক্তিশালী আর কেউ নেই। এর উত্তরে হ্যানকক বলে, এটা অনেক বছর আগের ঘটনা। আমার মাথায় কেউ একজন জোরে আঘাত করেছিল। যখন আমার জ্ঞান ফিরেছিল তখন আমি একটি হাসপাতালে ছিলাম, কিন্তু জ্ঞান ফেরার পর আমি কিছুই মনে করতে পারছিলাম না। আমি কে, আমার মাথায় কে আঘাত করেছিল কিছুই মনে ছিল না। আমার মনে হয় আমি আগে একজন সাধারণ মানুষই ছিলাম, কিন্তু আমার মাথায় আঘাত পাওয়ার পর হয়তো আমার মধ্যে এই শক্তি চলে আসে, কারণ তখন একজন নার্স যখন আমার হাতে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে তখন সুচটি বেঁকে গিয়েছিল। আর আমার মাথায় যত আঘাত লেগেছিল সেগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিজে নিজে ভালো হয়ে গিয়েছে। এটা দেখে ডাক্তারও অবাক হয়ে গিয়েছে যে আমার ক্ষতগুলো নিজে নিজেই কিভাবে ঠিক হয়ে যাচ্ছে। সে সময় আমার পকেটে 2টি সিনেমার টিকিট ছিল, আর সে টিকিটগুলো ছিল 80 বছর পুরনো একটি সিনেমার। তাই এই ঘটনা প্রায় আজ থেকে 80 বছর আগে। হ্যানকক এই গল্প বলতে বলতে কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। সে বলে, সে সময় হাসপাতালে আমাকে দেখতে কেউ আসেনি, আমি সেখানে সম্পূর্ণ একা ছিলাম। আজও সে দিনটির কথা মনে হলে আমার খুব কষ্ট হয়। আর এখন হয়তো সে মানুষগুলো আর এই পৃথিবীতে নেই যারা 80 বছর আগে আমাকে চিনত। এই কথা শুনে রয়ের স্ত্রী কারেনের চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে। তখন রয় তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? কারেন বলে, হ্যানককের সঙ্গে অনেক খারাপ কিছু ঘটেছে। এরপর রয় বেশি মদ পান করে, যার কারণে সে মাতাল হয়ে যায়। তখন হ্যানকক রয়কে তুলে নিয়ে কারেন ও তার ছেলেকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছে হ্যানকক রয়কে তার ঘরে নিয়ে যায়। অন্যদিকে কারেন রান্নাঘরে কাজ করছিল। তখন হ্যানকক তার কাছে আসে
আসে এবং তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। কথা বলতে বলতে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। এরপর তারা একে অপরকে চুম্বন করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে কাইরেনের মধ্যে অদ্ভুত কিছু ঘটে। সে হ্যানকককে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে অনেক দূরে চড়ে ফেলে দেয়। হ্যানকক বাড়ির দেয়াল ভেঙে সরাসরি বাহিরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর গিয়ে পড়ে। এখন হ্যানককের চোখ বড় হয়ে যায়, কারণ সে কিছুতেই বুঝতে পারছে না আমাকে তো কেউ স্পর্শ করতেই পারে না, কিন্তু কাইরেন আমাকে বাহিরে ছড়ে ফেললো কিভাবে। ঠিক তখনই কাইরেন তার কাছে আসে এবং বলে, আমিও তোমার মতোই, আর তুমি যদি এই বিষয়টি আমার স্বামী রয়কে বলো তাহলে ভালো হবে না। এই কথা শুনে হ্যানকক পুরোপুরি হতবাক হয়ে যায়। পরের দিন সকালে যখন রয়ের ঘুম ভাঙে, তখন সে নিজের বাড়ির দেয়ালে এত বড় একটি গর্ত দেখে অবাক হয়ে যায়। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, গত রাতে কি আমাদের বাড়িতে কেউ হামলা করেছিল? তখন কাইরেন বলে, না, এটা শুধু হ্যানককের হাসির কারণে এরকম হয়েছে। রাতে হ্যানককের হাসি এসেছিল আর তার হাসিতেই বাড়ির এই অবস্থা হয়েছে। এই কথা শুনে রয় অবাক হয়ে যায়। শুধু হ্যানককের একটি হাসিতেই এত বড় ক্ষতি হতে পারে? ঠিক তখনই সেখানে হ্যানককও আসে। সে দেখতে পায় কাইরেন তার স্বামীর সামনে দুর্বল হওয়ার অভিনয় করছে। সে এমন ভান করছে যেন সে বোতলের ঢাকনা খুলতে পারছে না। তারপর বোতলটি রয়কে খুলে দিতে দেয়। এখন রয় যখন হ্যানকককে দেখে, সে তাকে বলে, প্লিজ আমার ওপর হাসি দিও না। তখন হ্যানকক বলে, মানে কি? তোমার কথা আমি বুঝতে পারছি না। ঠিক তখনই কাইরেন তাদের কথা থামিয়ে দিয়ে হ্যানককের কাছে আসে। গত রাতে তোমার হাঁচির কারণে যে বাড়িতে গর্ত হয়েছে আমরা সেটার কথাই বলছি। কাইরেন ইশারায় বোঝাতে পারে। হ্যানকক বলে, ওহ, সেই হাঁচির কথা? ঠিক তখনই রয়ের ব্যবসার কাজে একটি ফোন আসে এবং সে ফোনে ব্যস্ত হয়ে যায়। এই সুযোগে যখন কাইরেন রান্নাঘরে কাজ করছিল, তখন হ্যানকক পেছন থেকে এসে একটি ধারালো কাঁটা সরাসরি কাইরেনের কাঁধে আঘাত করে, কিন্তু কাইরেনের কিছুই হয় না, বরং কাঁটাটি বেঁকে যায়। তবু হ্যানকক থামে না। সে একটি বেলুন তুলে নিয়ে জোরে কাইরেনের মাথায় আঘাত করে। এতে কাইরেনের কোনো ক্ষতিই হয় না, বরং বেলুনটি টুকরো টুকরো হয়ে যায়। এবার কাইরেন রাগের চোখে হ্যানককের দিকে তাকায়। হ্যানকক বুঝতে পারে কাইরেনও তার মতোই একজন সুপার হিরো, কিন্তু এতেও হ্যানকক থামে না। সে দুটি ফ্রাইং প্যান তুলে নিয়ে কাইরেনকে আঘাত করে। ঠিক তখনই কাইরেন পেছনে ফিরে তার দিকে তাকায় এবং হ্যানকক থেমে যায়। এরপর কাইরেন হ্যানকককে শেষবারের মতো সতর্ক করে বলে, এ নাটক বন্ধ করো। হ্যানকক বলে, আমাদের একা একা কথা বলা দরকার। কিন্তু কাইরেন বলে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। তখন হ্যানকক বলে, যদি তুমি আমার সঙ্গে একা কথা না বলো তাহলে আমি তোমার আসল পরিচয় তোমার স্বামীকে বলে দেব। একথা শুনে কাইরেন রাজি হয়ে যায়। এরপর হ্যানকক বলে, আজ বিকেল 4টায় আমি আমার ঠিকানায় তোমার জন্য অপেক্ষা করব। সন্ধ্যা যখন কাইরেনের স্বামী রয় ব্যবসার কাজে বাহিরে চলে যায়, সেই সুযোগে কাইরেন সরাসরি হ্যানককের ঠিকানায় চলে আসে। সে হ্যানকককে বলে, যা জানতে চাও বলো। তখন হ্যানকক তাকে জিজ্ঞেস করে, আমরা আসলে কে আর আমাদের মধ্যে এই শক্তি কেন আছে? এর উত্তরে কাইরেন বলে, কিছু মানুষ আমাদেরকে ঈশ্বর বলে, কেউ ফেরেশতা বলে, আর আজকের যুগের মানুষ আমাদেরকে সুপার হিরো বলে। তখন হ্যানকক জিজ্ঞেস করে, আমাদের মতো আরো কেউ কি আছে? কাইরেন উত্তর দেয়, আগে ছিল, কিন্তু এখন সবাই মারা গেছে, আর এখন শুধু আমরা দুজনই বেঁচে আছি। এখন হ্যানকক কাইরেনকে শেষ প্রশ্ন করে, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? তখন কাইরেন বলে, আমরা ভাই বোন। এই কথা শুনে হ্যানককের বিশ্বাস হয় না। সে কাইরেনকে বলে, এটা হতে পারে না, তুমি যদি আমার বোন হতে তাহলে গত রাতে আমাকে চুমু দিতে না। তখন কাইরেন বলে, এটাই সত্যি, আমরা দুজন ভাই বোন। তখন হ্যানকক বলে, তুমি আমার সাথে মিথ্যে বলছো, সত্যটা লুকাচ্ছ। তখন কাইরেন চলে যাওয়ার সময় হ্যানককে বলে, আমি তোমাকে সত্যটা বলে দিয়েছি, এখন তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার। তখন হ্যানকক বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে পুরো সত্য না বলো তাহলে আমি এখনই তোমার স্বামী রয়ের কাছে যাচ্ছি এবং তার কাছ থেকে সব সত্য জেনে নেব। এই কথা বলে হ্যানকক আকাশে উড়ে চলে যায়। তখন কাইরেন হ্যানককে আটকানোর জন্য তার পেছনে উড়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তারা একে অপরকে প্রচন্ড শক্তিতে আঘাত করতে থাকে। এক পর্যায়ে কাইরেন একটি বিশাল ট্রাক তুলে সরাসরি হ্যানককের দিকে চড়ে মারে, কিন্তু এতে হ্যানককের কোনো ক্ষতিই হয় না। এরপর তারা আবার আকাশে ওঠে, একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে এবং শহরের অনেক ক্ষতি করে ফেলে। লড়াই করতে করতে তারা একটি বিল্ডিং এর সঙ্গে ধাক্কা খায়। এই সেই বিল্ডিং যেখানে কাইরেনের স্বামী রয় কাজ করত। সেখান থেকে রয়ও নিচে রাস্তায় তাদের দুজনকে লড়াই করতে দেখে ফেলে। একই সঙ্গে সে দেখতে পায় তার স্ত্রী কাইরেনও আকাশে উঠছে। এটা দেখে রয় পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর বাড়ির একটি দৃশ্য দেখানো হয়। রয় তার স্ত্রীকে বলে, আমি দেখেছি তুমি আকাশে উড়ছিলে। তখন কাইরেন তাকে সব কথা সত্যি সত্যি বলে দেয়। সে বলে, হ্যাঁ, এটা সত্যি, আমিও হ্যানককের মতোই। তখন রয় জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? এর উত্তরে কাইরেন বলে, আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু আমাদের কখনো বিয়ে হয়নি। এই কথা শুনে রয় ও হ্যানকক দুজনে অবাক হয়ে যায়। হ্যানকক বলে, এখন আসল সত্যির রহস্য খুলে গেছে। কিন্তু রয় তার স্ত্রী কাইরেনের উপর রেগে যায়। সে বলে, তুমি আমাকে প্রতারণা করেছ, তোমার এই কথা আমাকে আগেই বলা উচিত ছিল।
তখন কাইরেন বলে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে গেলেও হ্যানকক আমাকে খুঁজে বের করবে। এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি হ্যানককের থেকে দূরে থাকতে চাই। কারণ যখনই আমরা দুজন একে অপরের কাছাকাছি চলে আসি তখন আমাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। আসলে তারা দুজন কখনো একসঙ্গে থাকতে পারে না, কারণ তারা যদি একসঙ্গে থাকে তাহলে তাদের শরীর দুর্বল হতে শুরু করে এবং তাদের মধ্যে থাকা সুপার পাওয়ার ধীরে ধীরে শেষ হয়ে যায়। তারা আবার সাধারণ মানুষের মতো হয়ে যাবে, এরপর শেষ পর্যন্ত তারা বুড়ো হয়ে মারা যাবে। এই কারণেই কাইরেন সবসময় হ্যানককের থেকে দূরে থাকে। এই সত্যি জানার পর হ্যানকক মন খারাপ করে একটি বিয়ারের দোকানে যায়, কিন্তু যখন সে দোকান মালিকের কাছ থেকে বিয়ারের বোতল নিচ্ছিল তখন দোকানের মালিক নিচের দিকে ইশারা করে। আসলে দোকানের ভেতরে দুজন চোর ঢুকেছিল, কিন্তু হ্যানকককে দেখে চোর দুটি কাউন্টারের নিচে লুকিয়ে গেছে। তখন হ্যানকক টেবিলের নিচে হাত ঢুকিয়ে একজন চোরকে ধরে চোরে বাইরে ফেলে দেয়, কিন্তু অন্য চোরটি বার মালিকের দিকে বন্দুক তাক করে। এরপর হ্যানকক দ্বিতীয় চোরকে ধরেও বাইরে চোরে ফেলে দেয়, কিন্তু সে সময় হ্যানককের শরীরে দুটি গুলি লাগে আর জীবনে প্রথমবার হ্যানকক ব্যথা অনুভব করে। সে যখন নিজের পেটের দিকে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ প্রথমবারের মতো তার শরীরে গুলির প্রভাব পড়েছে এবং তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। অর্থাৎ কাইরেন এবং হ্যানকক একে অপরের কাছে আসলে তাদের শরীর সাধারণ মানুষের মতো দুর্বল হয়ে যায়। এই সত্যি প্রমাণ হয়ে যায়। এরপর হ্যানকককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কাইরেন তার সঙ্গে দেখা করতে আসে। কাইরেন তাকে বলে, আজ তোমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র আমরা কাছে আসার কারণে। কারণ যখনই আমরা দুজন একে অপরের কাছাকাছি আসি তখনই আমাদের শক্তি কমতে শুরু করে। তাই তুমি আমার থেকে দূরে চলে যাও, তাহলে তুমি দ্রুতই সুস্থ হয়ে যাবে এবং তোমার শক্তিও আবার ফিরে পাবে। তখন হ্যানকক জিজ্ঞেস করে, আমরা দুজন আলাদা হলাম কিভাবে? কাইরেন তাকে বলে, আজ থেকে কয়েকশো বছর আগে আমরা দুজন একসঙ্গে থাকতাম, কিন্তু পরে আমরা জানতে পারি যে আমরা যখনই একসঙ্গে থাকি তখন আমাদের শক্তি কমে যায়, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। এরপর কাইরেন হ্যানককের গলায় থাকা একটি দাগ দেখিয়ে বলে, এটি একটি তলোয়ারের আঘাতের দাগ, যা হাজার হাজার বছর পুরনো। সেই সময় কিছু মানুষ তলোয়ার নিয়ে আমাকে হত্যা করতে এসেছিল, তখন তুমি তাদের সাথে লড়াই করে আমার জীবন বাঁচিয়েছিলে। এরপর সে হ্যানককের হাতে থাকা একটি পোড়ার দাগ দেখিয়ে বলে যে এটা 1850 সালের ঘটনা। সেই সময় কিছু মানুষ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন তুমি জ্বলন্ত বাড়ির ভেতরে ঢুকে আমার জীবন বাঁচিয়েছিলে, আর এ সময় আগুনে তোমার হাত পুড়ে গিয়েছিল, যার কারণে এ দাগ তৈরি হয়েছে। তখন হ্যানকক বলে, এসব কথা বাদ দাও, আমাকে বলো আজ থেকে 80 বছর আগে কি ঘটেছিল, কারণ 80 বছর আগের ঘটনাই আমার মনে নেই। আমার শুধু মনে আছে আমি হাসপাতালে জ্ঞান ফিরে পেয়েছিলাম। তখন কাইরেন বলে, আজ থেকে 80 বছর আগে আমরা দুজন মিয়ামিতে থাকতাম। একদিন আমরা দুজন সিনেমা দেখতে থিয়েটারে যাচ্ছিলাম, আর সে সিনেমার টিকিটই তোমার পকেটে ছিল, কিন্তু থিয়েটারে যাওয়ার পথে একজন মানুষ লোহার রড দিয়ে তোমার মাথায় আঘাত করে। এতে তোমার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তুমি অজ্ঞান হয়ে যাও। যখন তোমার হাসপাতালে জ্ঞান ফিরে তখন তোমার কিছুই মনে ছিল না। এই কারণেই আমি সেখান থেকে চলে যাই, আর আমি বুঝতে পারি যে আমরা যখনই একে অপরের কাছাকাছি আসি তখনই আমাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই আমি সবসময় তোমার থেকে দূরে থাকি, আর তোমারও আমার থেকে দূরে থাকা উচিত, কারণ তুমি একজন সুপার হিরো। তোমাকে পৃথিবীকে বাঁচাতে হবে, আর আমাদের সম্পর্ক হচ্ছে পৃথিবীর মানুষের তোমাকে বেশি প্রয়োজন। যখন তারা দুজন এসব কথা বলছিল তখন দেখা যায় হাসপাতালে 3 জন গুন্ডা আসে। তাদের মধ্যে একজন ছিল সেই গুন্ডা যার হাত ব্যাংকের মধ্যে হ্যানকক কেটে দিয়েছিল। এখন সেই গুন্ডা নিজের হাত হারানোর প্রতিশোধ নিতে হ্যানকককে হত্যা করতে চায়। যখন তারা হ্যানকককে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখে তখন তারা তাকে গুলি করতে শুরু করে, কিন্তু কাইরেন হ্যানককের জীবন বাঁচাতে তার সামনে এসে দাঁড়ায়। ফলে দুটি গুলি কাইরেনের শরীরে লাগে এবং তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। কারণ হ্যানকক এবং কাইরেন একে অপরের খুব কাছাকাছি থাকার কারণে তাদের শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু এবার হ্যানকক উঠে দাঁড়ায় এবং তাদের সাথে লড়াই করতে শুরু করে। আসলে তখনও হ্যানককের শরীর পুরোপুরি সাধারণ মানুষে পরিণত হয়নি, তাই তার কাছে এখনো কিছুটা শক্তি ছিল। এরপর সে সেই 3 গুন্ডার মধ্যে 2 জনকে মেরে ফেলে। শেষে শুধু একজন গুন্ডা বেঁচে থাকে যার হাত হ্যানকক কেটে দিয়েছিল। এখন হ্যানকক নিজেকে সামলে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই পেছন থেকে সেই গুন্ডা এসে হ্যানককের ওপর একের পর এক গুলি চালাতে থাকে। এর ফলে হ্যানককের শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং সে আরো দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় কাইরেনের হৃদস্পন্দন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তাররা কাইরেনকে বৈদ্যুতিক শক দিয়ে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করছে। এদিকে হ্যানকক পুরোপুরি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সেই গুন্ডা হ্যানককের কাছে এসে তাদেরকে বন্দুক তাক করে। সে হ্যানককে বলে, এখন তুমি একজন সাধারণ মানুষ হয়ে গেছো, তাই এখন তোমাকে মেরে চিরতরে শেষ করে দেব। একথা বলে গুন্ডাটি হ্যানককের মাথায় গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কাইরেনের স্বামী রয় এসে হাজির হয়। রয় একটি কুড়াল নিয়ে গুন্ডার সেই হাতটিও কেটে ফেলে যেটিতে বন্দুক ছিল, অর্থাৎ এখন সেই গুন্ডার 2টি হাতই কেটে গেছে। অন্যদিকে দেখা যায় কাইরেনের হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ডাক্তাররা কাইরেনকে মৃত মনে করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই হ্যানককের কাইরেনের কথা মনে পড়ে যায়। যখনই আমরা দুজন একে অপরের থেকে দূরে চলে যাব তখন আমাদের শরীর সুস্থ হতে শুরু করবে এবং আমাদের শক্তিও ফিরে আসবে।
একথা বুঝতে পেরে হ্যানকক কোনোভাবে সাহস জোগাড় করে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে বিল্ডিং এর জানালার কাছে যায় এবং জানালা ভেঙে নিচে লাফ দেয়, কিন্তু আগের মতো সে উঠতে পারছিল না, কারণ কাইরেনের কাছাকাছি থাকার কারণে তার শক্তি অনেক কমে গিয়েছে। তবে এখানে দেখা যায় হ্যানকক হাসপাতালের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাইরেনের হৃদস্পন্দন একটু করে বাড়তে শুরু করে। এরপর হ্যানকক আবারও একটি লাফ দেয়, কিন্তু সে বেশি দূরে যেতে পারে না এবং কিছু দূর গিয়েই পড়ে যায়। তবে তার শক্তি ধীরে ধীরে ফিরে আসছিল। একই সঙ্গে কাইরেনের হৃদস্পন্দনও বাড়তে থাকে। এরপর হ্যানকক আরও একটি লাফ দিয়ে কাইরেন থেকে অনেক দূরে চলে যায়। আর কাইরেনের থেকে দূরে যেতেই হঠাৎ করে কাইরেনের জ্ঞান ফিরে আসে এবং সে আবারও শ্বাস নিতে শুরু করে। অর্থাৎ হ্যানকক দূরে চলে যাওয়ার কারণে কাইরেন আবার বেঁচে ওঠে। এরপর 1 মাস পরের দৃশ্যে দেখানো হয়, যেখানে দেখা যায় রয়, কাইরেন এবং তার ছেলে অনেক সুখে জীবন কাটাচ্ছে। অন্যদিকে হ্যানককও এখনো রয়ের সঙ্গে যোগাযোগ রাখে এবং পুনে কাইরেনের খোঁজ খবর নেয়। একদিন হ্যানকক রয়কে উপরের দিকে তাকাতে বলে। যখন রয় এবং তার পরিবার ছাদের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় সেখানে একটি হৃদয়ের চিহ্ন তৈরি হয়েছে। এটা দেখে রয়ের ছেলে বলে এটা হ্যানকক করেছে। মুভি শেষে দেখা যায় হ্যানকক আপার আকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে। সে এখন একজন সত্যিকারের সুপার হিরোর মতো শহরের মানুষদের জীবন বাঁচানোর কাজ করে।